গিয়ে অনেকে ভোট দিয়েছিলেন। 1,09,237 জন ভোট দিয়েছিল সুরতের বিপক্ষে গিয়ে। আমার ভরসা, আমার বিশ্বাস যে 5 বছর 4.5 বছর আপনাদের সাথে আমি কিন্তু বেইমানি করিনি। আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি বিক্রি করিনি। আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি শাসক দলের একটা নয় দুটো মন্ত্রী হয়ে যেতে পারতাম। সে কাজ করেছি আমি। আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি, আপনাদের ভালোবাসাকে, আপনাকে বিশ্বাসকে আমি কিন্তু একটুর জন্য আমি নষ্ট করিনি। আমার বিশ্বাস ভরসা এই 4.5 বছরে ভাঙড়ের মানুষের জন্য, রাজ্যের মানুষের জন্য যেভাবে আমি কণ্ঠ হয়ে উঠতে পেরেছি আপনাদের অবদানের জন্য। আপনারা যে জায়গা দিয়েছেন, আজকে শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন। রাজ্যের যে প্রান্তে সমস্যা হচ্ছে, ভাঙড়ের বিধায়ককে তারা শরণাপন্ন হচ্ছে। তাই সুতরাং আমি আপনাদের বলবো, আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয়, নতুন করে বলতে লাগবে না। এই 4.5 বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে, বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে, বাংলার মানুষের যেভাবে অধিকার কেড়ে নিচ্ছে, এর জবাব দেওয়ার সময় 2026 এসে গিয়েছে। আপনারা যে বীজ বপন করেছিলেন 2021 সালে, সেই বীজ যে আশার বীজ বপন করেছিলেন, আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে, মুর্শিদাবাদে, মালদাতে, দিনাজপুরে, আপনার বাঁকুড়াতে, বীরভূমে, পুরুলিয়াতে, হাওড়াতে, হুগলিতে, রাজ্যের বিভিন্ন জায়গাতে আওয়াজ আসছে, ভাইজান আপনি আমাদের এখানে আসুন, আমরা খামচিহ্ন ছায়াতলে যেতে চাইছি, খামচিহ্নকে পাশ জিতিয়ে এবার বিধানসভায় পাঠাতে চাইছি। এই ভরসা কোথা থেকে পেল? এই ভরসা আপনাদের জন্য পেয়েছে, ভাঙড়ের ভোটারদের জন্য পেয়েছে, ভাঙড়ের মা বোন বাপ ভাইদের জন্য পেয়েছে। আপনারা যে আশার বীজটাকে বপন করেছেন, সে আজকে বৃক্ষে পরিণত হয়েছে। তাই আমার ভরসা, আপনারা যে পথ দেখিয়েছেন, আগামী 2026 নির্বাচনে শুধু ভাঙড় থেকে, ক্যানিং থেকে নয়, রাজ্যের আরো ডবল ডিজিট, আরো অন্যান্য বিধানসভা থেকে নওশাদ সিদ্দিকীর সাথে সাথ দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকীর পাশে থাকার জন্য আইনসভায় কমসে কম ডবল ডিজিট 10টার অধিক বিধায়ককে পাঠাবে। এখন আমি 10টা জাস্ট আমি সংখ্যা বললাম, ডবল ডিজিট বিধায়ক যাবে। কারণ সবাই এখন কিন্তু দেখুন প্রস্তুত হয়ে সব জায়গা থেকে ডাকছে, কেন ভাইজান আসুন, কেন যে ভাইজান যে ভাঙড়ের মানুষ আশা দেখিয়েছে, সে আশাটা আজকে, আশার বীজটা আজকে বৃক্ষে পরিণত হয়েছে। তারা সবাই চাইছে যে নওশাদ ভাইজানের সাথে সাথ দিয়ে লড়াই করার জন্য আইনসভায় আমাদের নওশাদ সিদ্দিকী পাঠাতে হবে। সবাই বলছে নওশাদ সিদ্দিকী আইনসভার মধ্যে পাঠাতে হবে। হরিয়ারপাড়া বলছে, রেজিনগর বলছে, মালদা বলছে, মুর্শিদাবাদ বলছে, দিনাজপুর বলছে, হাওড়া হুগলি বলছে, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নওশাদ সিদ্দিকীর মতো আরো নওশাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো। তাই বন্ধুগণ, মায়েরা, বাপেরা, ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছেন, আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি, খামচিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি। তাই 2026 লোকসভা বিধানসভা নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেব না। আমার ভরসা আপনাদের প্রতি। আমি 2021 সালে খামচিহ্ন 26,151টি লিড পেয়েছে, এই লিডে ক্ষান্ত হবে না, এই লিডটি ডবল করে খামচিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবেন। এই ভরসা করা যেতে পারে তো নাকি? এই ভরসা করা যেতে পারে তো নাকি? এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না। যদি বিজেপিকে সত্যি তৃণমূল আটকাতে চাই, সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দেওয়া। কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে, শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন? ও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবেটাকে? আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না, আপনি তৃণমূলকে আর ভোট দেবেন না, সেই জন্য ছেড়ে রেখেছে। তো আমাদের লড়াই কি আছে? বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই। আপনাকে দেখতে হবে, একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন, একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন, আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন, বাংলার সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন। আপনারা ডিসাইড করুন। কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত। মন্দির মসজিদের জায়গা, দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে। ওয়াকাফ সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে, দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে। তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি, তাপস দ্বারা আমরা বলে আসছি, আমরা ঐক্যবদ্ধ হব। বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয়, দেবদেবীর নামে উৎসর্গিত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়ে এসে ওই দেবদেবীরকে আমরা বুঝিয়ে দেবো, তার যারা সেবায়েত আছে তাদের হাতে তুলে দেবো। আমরা আল্লাহর
নামে, ইসলামের নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছে, যেগুলো বেহাত হয়েছে, বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলিকে উদ্ধার করে মুতাল্লিদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেবো। এই লড়াই আমরা করব, এই জন্য ভয় পাচ্ছে। তাই বলছি, বাংলাতে আপনাকে ডিসাইড করতে হবে, আপনার কবরস্থানটা বাঁচাবেন না মমতাকে বাঁচাবে রাজনৈতিকভাবে। আপনারা বলুন কোনটা কোনটা চাই, আপনার কোনটা চাই বলুন। আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই বিজেমূল বাঁচবে, কোনটা? আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক, আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক, আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক, আমাদের গুরুদুয়ারা সুরক্ষিত থাকুক, আমাদের গির্জা সুরক্ষিত থাকুক। আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি। আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী, আমি মসজিদে যাব। আমার তাপসদা হিন্দু ধর্মের অনুসারী, উনি চাইলে উনি মন্দিরে যাবেন। যারা শিখ তারা গুরুদুয়ারায় যাবে, যারা খ্রিস্টান তারা চার্চে যাবে। কিন্তু আমাদেরই তো, সব বাংলারই তো, সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের? আমাদের। তো আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাই ভাইপোর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় বকলমে, তাহলে আপনারা আপনাদের ভাই ভাইপোর জন্য ওই বিজেমূলের হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে তাপসদাদের হাতে তুলে দিতে হবে, মালিক ভাইদের হাতে তুলে দিতে হবে। পারবেন তো নাকি? মারপিট করতে লাগবে না এর জন্য শুধু কি করতে হবে? ভোটটা চুপচাপ এইটা করতে হবে। পারবেন? শুধু আপনারা পারলে হবে না, আপনাদের আত্মীয় রাজারহাটে আছে, আপনাদের আত্মীয় ক্যানিং পূর্বে আছে, আপনাদের আত্মীয় মিনাখাতে আছে, আপনাদের আত্মীয় হাড়োয়াতে আছে, আপনাদের আত্মীয় রাজ্যে ছড়িয়ে আছে। ভাঙড়ের মানুষ যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ সে পথ অনুসরণ করছে, তাহলে ভাঙড়ের মানুষকে একটু দায়িত্ব নিতে হবে। শুধু 2021-এর নয়, 2026-এর এই পুনরাবৃত্তি নয়, আপনাদেরকে প্রচার করতে হবে, আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি। যখন একদিকে 293টা বিধায়ক ছিল, তার বাইরে গিয়ে মাত্র একটা বিধায়ক রাজ্যের প্রতিনিয়ত অন্যায় অনাচারের বিরুদ্ধে, যে কোনো ধর্মের মানুষ হোক, যে কোনো বর্ণের মানুষ হোক, যে কোনো জাতের হোক, যখন তারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা এবার শুধুমাত্র ভাঙড় থেকে খামযুদ্ধ পাঠাবো না, তোমাদেরকেও তোমাদের এলাকা থেকে নওশাদ সিদ্দিকীর মতো খামচিহ্নকে বিধানসভায় পাঠাও, যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাতে সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে। এটা বলতে পারবেন তো নাকি? ঠিক আছে, ধন্যবাদ সকলে। আমি বললাম না সুপ্রিম কোর্টে মামলা করেছি এসআইআর সংক্রান্ত বিষয়ে, আমার মামলার নাম্বারটা গুগলে গিয়ে সার্চ করে নেবেন, নাহলে অনেকে বলতে পারবে মিথ্যে কথা বলছে। 68938 অর্থাৎ 68,938/2025। 2025 হচ্ছে বছর। 68,938 689338। আমার মামলা নাম্বার কত? ডায়েরি নাম্বার 689338/2025। 2025 মানে 2025-এ মামলাটা হয়েছে। আর মামলা নাম্বার কিন্তু পুরোটাই লিখতে হবে, লিখে গুগলে সার্চ করুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন, দেখবেন আমার নাম লেখা আছে মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, আর মামলা করেছি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। অবশ্যই সেখানে লেখা আছে, এখানে পাবেন আপনি। বিরুদ্ধে মিনস নীতি কিছু নিয়ে এসছে। হ্যাঁ, এটা তো আছে, এটা কেউ পোস্টার করে ছেড়েছে। হ্যাঁ, এটা কেউ পোস্টার করে ছেড়েছে। তো কি বলছি? বিরুদ্ধে মানে কি আমি কি নির্বাচন কমিশনকে তুলে দিতে বলছি নাকি? মোটেও নয়। সরলীকরণ। আমার মতুয়া ভাইদের উপরে চাপ পড়ছে, আমার দলিত ভাইদের উপরে চাপ পড়ছে, আমার আদিবাসী ভাইদের উপরে চাপ পড়ছে, পিছড়ে বর্গের গরিব মুসলমানের উপর ইচ্ছাকৃতভাবে চাপ তৈরি করছে, পরিযায়ী শ্রমিকদের উপরে বকলমে চাপ হচ্ছে। যারা এখান থেকে সেখানে গেছে, যে আমার খ্রিস্টান ভাইটা ফোন করেছিল, সে আতঙ্কিত তো ভাই, তার চাপ যাতে কমানো হয় তার জন্য আমি মামলা 68,938 আমার মামলা নাম্বার /2025। আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। এটা তো সবই শুরু, সামলে থেকো। হ্যাঁ, এরপরে মামলা কি করব? যদি একটা কারো নাম বাদ যায়, হ্যাঁ হ্যাঁ, একদম একটা যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, ইটস মিন আপনি আর্টিকেল 326 কে ভায়োলেট করছেন। আপনি মানে মাস্টার মশাই। ভারতের নির্বাচন কমিশন যদি কোনো বৈধ ভোটারের সাংবিধানিক অধিকারকে খর্ব করে, 326 নম্বর ধারাকে যদি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালায় নির্বাচন কমিশন, এখানে কথা দিয়ে যাচ্ছি
আপনাদের বড় ভাইজানের নামটা একবারে বলুন কি না, একটু জোরে বলুন, একটু জোরে হোক, একটু জোরে হোক। ওই নামটা শুনে তো অনেকের কলিজা কাঁপে না, কাঁপিয়ে দেয় না। যে যেখানে আছে আমাদের বড় ভাইজানের নামটা কি গো, বড় ভাইজানের নামটা কি গো, একটু জোরে হোক। আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সেটা নমশূদ্র হতে পারে, দলিত হতে পারে, মতুয়া হতে পারে, আদিবাসী হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে। দেখার প্রয়োজন নেই আমার। আর্টিকেল 326 কে যদি ভায়োলেট করে, আর্টিকেল 326 কে এস্টাবলিশ করার জন্য সুপ্রিম কোর্টে খাম চিহ্ন যাবে মামলা করতে, এই নেতৃত্বরা যাবে মামলা করতে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আর্টিকেল 326 কি আছে, ফোন আছে দেখেন, সহজ। আমি ভুল বলছি কি ঠিকই বলছি, আপনাদের হাতে ফোন আছে তো, দেখে নেন। আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোট দানের রাইট দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। ভারতবর্ষের নাগরিক 18 বছর ঊর্ধ্বে আপনি আমি ভোট দিতে পারবো। এবার আমার বয়স 30, আমার যদি ভোটাধিকার কেড়ে নেয় তাহলে আমার আর্টিকেল 326 কে তো ভায়োলেট করা হচ্ছে। তাহলে এই আর্টিকেল 326 কে এস্টাবলিশ করার জন্য কোথায় যাব আমরা? সুপ্রিম কোর্টে যাব। এটা শুধু আইএসএফ এর জন্য নয়, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই অঞ্চলে প্রাণগঞ্জের কোনো তৃণমূলের বন্ধুরও যদি হয়তো নাম কেটে গিয়েছে, সে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার পরিচয়কে গোপন রেখে তারও হয়ে মামলা সুপ্রিম কোর্টে লড়বো, এটা কথা দিয়ে যাচ্ছি। কারণ মমতা ব্যানার্জি তার হয়ে লড়বে না, কারণ এখানে তৃণমূলের নেতা যারা মুসলিম তাদের মসজিদটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করেছে? বিজেপি। তাহলে অন্তত যারা তৃণমূলের মুসলিম তাদের মসজিদটা বাঁচানোর জন্য, মসজিদ যদিও তৃণমূল বিজেপি হয় না, সিপিএম আইএসএফ হয় না, আমি তারপরেও বলছি, তাদের কথা মাথায় রেখে তার বাপদাদু যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরস্থানটা কেড়ে নিতে চাইছে বিজেপি। তাহলে তৃণমূলের হয়ে যারা লড়াই করে, অন্তত তৃণমূল তাদের বাপদাদের কবরটাকে বাঁচানোর জন্য মামলা করতে পারতো তো, সুপ্রিম কোর্টে করেছে। কালকে তার ভোটাধিকার যদি কেড়ে নাই মামলা করবে মনে হয়, তাহলে করবেটা কে? তৃণমূলের এখন বাপদাদু যে কবরে শুয়ে আছে ওইটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিকী করেছে, আর ওর ভোটাধিকার যদি কেড়ে নিতে চায় সেটাকে বাঁচানোর জন্য মামলা নওশাদ সিদ্দিকী করার জন্য রেডি আছে। ও ভোট দিক আর নাই দিক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এই কত রক্তদাতা কত হয়েছে এখন পর্যন্ত? এই কারা নেতৃত্বরা কোথায় গো? এই স্টেজ খালি কেন রে বাবা? কেউ নেই। একটা খুশির খবর, আমাদের মহিউদ্দিন মোল্লা, আমাদের হাসান, আমাদের রেজাউলের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, পিরানগঞ্জ অঞ্চলের রেকর্ড। পিরানগঞ্জ অঞ্চলে ইতিমধ্যে এত রক্ত দিয়ে কেউ রক্তযোদ্ধারা এত রক্ত দেয়নি। তাই পিরানগঞ্জ অঞ্চল তাদের অঞ্চলের নতুন এক রেকর্ড করছে। অলরেডি এখনো আমাদের সদস্যরা, আমাদের স্বেচ্ছাসেবকরা রক্ত দিতে বাকি আছে, এখনো অনেক মা বোন বাপ ভাই রক্ত দিতে বাকি আছে। ইতিমধ্যেই আমাদের আজকে রেজাউলের স্মরণে, হাসানের স্মরণে, আপনাদের মহিউদ্দিনের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে, 700 মানুষ রক্ত দিয়ে তারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে। এই কম্পিটিশনটা আসুক না, এই কম্পিটিশনে আসছে না কেন বলতো? কেন বলতো? আমি এসআইআর ফর্ম ফিল আপ করছিলাম বলে অনেকের রাগ হয়েছে। কেন? চ্যালেঞ্জ হোক, অন ক্যামেরা হোক, দুজন দুদিকে বসবে, উনিও ফর্ম ফিল আপ করবে, আমিও ফর্ম ফিল আপ করবো, 10 মিনিট টাইম দেওয়া হবে, 10 মিনিটে কে কটা ফর্ম ফিল আপ করতে পারে তার চ্যালেঞ্জ হোক। দেখবেন ভাঙড়ের বিধায়ক 10 মিনিটে একাধিক ফর্ম ফিল আপ করেছে, আর উনি 10 মিনিটে 20খানা পেন ভেঙে ফেলেছে। কম্পিটিশনটা তো এটা হওয়া দরকার। আর নালে পারবো না ভাই, তুমি আমার থেকে ভালো আছো না। আমি যেমন বলি, হ্যাঁ আপনি যেভাবে বোম বানতে পারেন আমি বানতে পারি না, আমি ওখানে ফেল। আমাকে যদি বলে 10 মিনিট টাইম দিয়ে কে কটা বোম বানতে পারো দেখা যাক, আমি বলে আমি পারবো, আমি পারবো না, আমি পারি না তো, আমি ফেল, আমি ওখানে হেরে গেছি। মমতা ভাই যে আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি আপনার সাথে পারবো না ওই কম্পিটিশনে, আমি হাত তুলে নিচ্ছি। তাহলে আপনি আমার সাথে এই কম্পিটিশনে নাও পারতে পারেন, তাহলে আপনি আমাকে নিয়ে খেসা করছেন কেন? মানুষ যখন আতঙ্কে আছে, আমি কেন মানুষের পাশে এসে দাঁড়িয়েছি? এটাকে আমি ক্যাজুয়ালি হিসাবে নিতে চেয়েছি। কেন?
ভয় পাওয়ার দরকার নাই। আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি যদি ফর্ম ফিল আপ করে দিই, মানুষকে যদি বোঝাই এটা এত সহজ জিনিস ভাই, এইভাবে ফিল আপ করো, কোনো অসুবিধে নেই, মানুষ তো কনফিডেন্স বিল্ড আপ হবে, ভয়টা কেটে যাবে। আমি তো এইটাই করতে চেয়েছি। আমি ভয় দেখিয়ে কি করব? মানুষকে প্রাণে মারবো? আমাদের হাওড়া জেলার খলিশানিতে একটি 30 বছরের ছেলে, আমাদের মতো বয়সী ছেলে, সুসাইড করে নিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল বলে। ওরা আব্বা আম্মা দুজনের ভোটার লিস্টে নাম ছিল 2002-এর, পদবিটা আলাদা হয়ে গেছে। তো কি হয়েছে? ওর তো সমাধান আছে, ভাই। আমি আপনাদের একটা শুদ্ধ কথা বলি, পদবিটা তো আসে পৃথিবীর সৃষ্টি থেকে আসেনি, কোনো একটা সময় থেকে তো চেঞ্জ হয়েছে। তাহলে আপনি বলুন, কারো থেকে তো চেঞ্জ হয়েছে, তার আগে হয়তো পদবি ছিল না। আজকে হালদারটা আপনি কত পাবেন? ব্রিটিশ পিরিয়ডের আগে আর পাবেন? হালদার সেভাবে ছিল না, অনেক টাইটেল সেভাবে ছিল না। তাহলে কি হবে? ভয় দেখানো হচ্ছে। আমি আপনাদের বলবো, ভয় পাবেন না, লড়াই সামনে এসছে, লড়ে নিতে হবে, ইঞ্চিতে বুঝে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রক্তদান শিবির চলবে। বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। আপনারা এখনো যারা রক্ত দিতে বাকি আছেন, আপনারা আপনাদের মূল্যবান রক্ত আমাদের ক্যাম্পে দেবেন। ব্যাপারটা হচ্ছে, মিথ্যাচার করে আমাদের সাথে পেরে উঠতে পারছে না। কি বলছে? নওশাদ সিদ্দিকী রক্ত বিক্রি করে দিচ্ছে, তাহলে বিক্রি করে দিচ্ছে। 1992 সালে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, গুগলে সার্চ করে দেখবেন। 2000-এর দিকে মনে হয় একটা অর্ডার হয়েছিল, রক্ত যদি কেউ বিক্রি করে ধরা পড়ে 6 মাস জেল আছে, আবার জরিমানা আছে। 1 ইউনিট রক্ত বিক্রি করলে 6 মাস জেল। এখানে 700 ইউনিট রক্ত আজকে অলরেডি দিয়ে দিয়েছে। যদি এটা আমি বিক্রি করে দিই, তাহলে 6 মাস ইন্টু 700 ইউনিট, কতদিন আমি জেলের মধ্যে থাকবো? আর বেরোতেই পারবো না তো। তাহলে নটোরিয়াস ক্রিমিনালরা আমার বিরুদ্ধে এত টাকা খরচ করে মিটিং মিছিল করতে লাগবে না, আমার বিরুদ্ধে মামলা করে ঢুকিয়ে দিই। তখন আমি আপনাদের বলি, আমার চাই, আমি রক্তটা দিচ্ছি 700 ইউনিট, আমাকে সারা বছর আমাকে এখানে 700 ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে। এটা দরকার না একটা স্লিপ দিয়ে দেবে, ঘোরো তুমি, রাতে এই রক্ত নেই, সেই রক্ত নেই, এই করবে। মালেক ভাই শুরুতে বক্তব্য কি বললো, কত কি এবি নেগেটিভ একটা রক্ত পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা এই রকমই চুক্তি করে রেখেছি। ওদের ব্লাড ব্যাংকে রক্ত নেই তো কি হয়েছে, একটা লোক জোগাড় করে দিয়েছে, আমাদের রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, সেই রক্ত ব্লাড এসে দিচ্ছে। আপনার কোনটা দরকার? ওদের মিথ্যাচারের জবাব দেওয়া দরকার তো নাকি? মিথ্যাচারের জবাব কিভাবে হবে? আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, যারা রক্ত দিচ্ছে শুধু নয়, প্রাণগঞ্জের মানুষ শুধু আইএসএফের শুভাকাঙ্ক্ষী আইএসএফের নেতৃত্ব নয়, যদি তৃণমূলের পরিবারের কারো রক্তের প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন। অলরেডি করে তারা, অনেককে রক্ত দিয়েছি। আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদেরও রক্তের ব্যবস্থা করে দেব। আমার দরকার যথাসময়ে রক্তটা। এদিকে কার্ড আছে আপনার, কার্ড নিয়ে ঘুরছেন, 4-5টা ব্লাড ব্যাংক, রক্ত পাচ্ছে না, ওটা দরকার না আমাদের? আপনারা এখানে কারা আছে গো? মালেক ভাই যারা আছেন, তুমি আমাদের তো, তোমাদের ওইখানে হয়েছিল তো, কোন জায়গা ওটা? বিবি রাইটের যে বা যেখানে নেতৃত্বদের ফোন করলেন, বাবু আমার রক্তের দরকার, সেটা অ্যারেঞ্জ করে দেবো না কার্ড দেবো? কোনটা লাগবে বলেন? কোনটা আপনারা চান? যেটা চাইবেন সেটা দেবো। কিন্তু আমি মনে করি এটাই, যে কার্ড নিয়ে হন্য হয়ে ঘোরার থেকেও আমি এসেছি ভাইজানের ডাকে রক্ত দিতে। এখানে ভাইজান তার দায়িত্ব নিয়েছে, 700 ইউনিট হোক, 750 ইউনিট হোক, সারা বছরে আমার যদি রক্তের প্রয়োজন হয়, হয় ভাইজান নাহলে ভাইজানের প্রতিনিধিকে বলবো, আমার রক্তের ব্যবস্থা হয়ে যাবে। কোনটা আপনারা চান? আমি মনে করি আপনাদের বিধায়কের ডাকে যেমন ভরসা করে এসেছেন, আমার প্রতি ভরসা রাখুন। আর কেউ বলতে পারবে না এই 2021 সালের পর থেকে বিধায়ককে বা তার দলের লোককে ফোন করে যে রক্ত চেয়েছি রক্তের ব্যবস্থা করে দেয়নি। হয়তো কিছু সময় আগে পরে হয়েছে, কিন্তু ব্যবস্থা হয়েছে। তবে কিছু লোকেরও ভাই আমি ব্যবস্থা করে দিচ্ছি না আজকাল। কাদের বলুন তো? তৃণমূলের লোক ব্যাপারটা নয়, তারা প্রাইভেট হসপিটাল চালায়। আমাদের কাছে কিছু কিছু রিপোর্ট আসছে, প্রাইভেট হসপিটাল চালায়, তারা আমাদের কাছ থেকে বিনামূল্যে রক্তটা নিচ্ছে, বুঝতে পারছেন? নিয়ে আবার ওটা ওখানে বিক্রি করে দিচ্ছে। এই খবর কিছু আমাদের কাছে এসেছে। ওই জন্য আমরা ডাইরেক্ট পার্টির সাথে, অর্থাৎ যার রক্তের প্রয়োজন তার সাথে কথা বলছি। আপনার রক্তের প্রয়োজন, কোথায় বাড়ি, ঠিকানা দিন, আমার লোকেদেরকে দিয়ে একবার চেক করিয়ে নিচ্ছি, দেখো তোরা সত্যি রক্তের প্রয়োজন আছে কিনা। নাই প্রয়োজন আছে, ব্যবস্থা করে দিচ্ছে। এটা ভালো কি খারাপ করছি ভাই? এটা যদি কারো গোসায় কিছু করার নেই, কারণ আপনি আমাকে 1 ইউনিট রক্ত দিয়েছেন ক্যাম্পে,
তো আপনার বিপদের সময় যদি আপনাকে আমি 1 মিনিট অন্তত রক্ত যদি না দিতে পারি, তাহলে তো আপনি আমার উপর সন্দেহ করবেন ভাই। হ্যাঁ, আপনার রক্তের অন্যের প্রাণ বাঁচছে, অন্য রক্তে আপনারও প্রাণ বাঁচতে পারে, ঠিক কথা, কিন্তু আমার ফার্স্ট কাজ হবে আপনাকে দেওয়া, এটাও আমার মাথায় রাখতে হবে। তো সাধারণ মানুষ এসে দিচ্ছি, অহরহ দিচ্ছি, কিন্তু আপনি একটা হসপিটাল চালান, মাঝে মধ্যেই ফোন করছেন ভাঙড় থেকে, বলছি অমুক এমএলএ সাহেব, হ্যাঁ বলুন আমার একটা রক্তের প্রয়োজন আছে, তা সে যদি মানুষকে বিনামূল্যে দেয় সেটাও প্রশ্ন আসছে না, সে আবার ওটা বুঝতে পারছে, ওটা তো আমরা করতে দেবো না ভাই। এতে অনেকের রাগ হচ্ছে। ব্যাপারটা কি জানেন, আঙুর ফলকে শিয়াল কখন বলে বলেন তো টক, কখন বলে যখন চেষ্টা করে খেতে পারে না, হয়ে ওঠে না, পারতে পারে না, তখন কি বলে যাওয়ার সময় টক ফল বলে বেরিয়ে যায়। তো আমাদের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারছে না, যেমন হোক হেন তেন প্রকারে আমাদেরকে মিথ্যাচার করবে। তবে ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষ ভালো করে জানে যে নওশাদ সিদ্দিকী অন্যায়ের কাজ করে না, অন্যায়ের কাছে মাথা নতও করবে না, অন্যায়কে প্রশ্রয়ও দেবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। যাদের বাকি আছে তারা লেটেস্ট আপনাদের আপডেট দিচ্ছি, 775 জন অলরেডি রক্ত দিয়ে দিয়েছে। এই রক্ত যোদ্ধাদেরকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে, আমরা প্রাণগঞ্জ অঞ্চল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর যে সমস্ত আমার বোনেরা ভাইরা আজকে ভলেন্টিয়ারের কাজ করেছে, ভালো লাগছে, অনেক মহিলারা এগিয়ে এসছে, তারা লেখালেখি করছে, আমরা তো এটা চাই মহিলারা এমপাওয়ার হোক। আমরা আমাদের পার্টির যে বুথ কমিটি তৈরি হচ্ছে, সেই বুথ কমিটিতে 2জন করে মহিলা রাখার কথা বলেছি, আর 1জন করে ছাত্র রাখার কথা বলেছি, কারণ এই মহিলারাই আগামী দিনে সমাজে পথ দেখাবে। অর্ধেক পৃথিবীর অর্ধেক আকাশ মহিলারাই দখল করে রেখেছে, তাদেরকে কোনোভাবে আমরা অবজ্ঞা করতে পারি না। আইএসএফে হিজাব পরে এসেও আইএসএফ করতে পারে, বোরখা পরে এসেও আইএসএফ করতে পারে, শাঁখাপলা লাগিয়ে এসেও আইএসএফ করতে পারে, কোনো বাধা নাই। অর্থাৎ তার ধর্মীয় পরিচয় রেখে তিনি আইএসএফ করবেন। ধন্যবাদ মা বোনদেরকে যারা আজকে আমাদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ জানাই যে মেডিকেল টিম এসে আজকে আমাদেরকে সহযোগিতা করেছে। আবারও মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, পরিশেষে আবারও পুলিশ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সব সমস্যা কি জানেন, পুলিশদের কি অবস্থা জানেন, মন্দিরের ঘন্টা। দেখবেন যে পুজো দেয় সেও ঘন্টা বাজায়, যে পুজো দেয় না সেও ঘন্টা বাজায়। দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখেছেন একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে জানেন আপনারা? একটা সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করবে? 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি সে ডিউটি করবে না। আর আপনার ভাঙড় থানা তো, এবার জিজ্ঞাসা করে দেবেন কতক্ষণ ডিউটি করে? 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। কেন করবে? আমাদের আওয়াজ তুলতে হবে। মাননীয়া, আপনি পাড়াতে পাড়াতে থানা তৈরি করে দিন, কোনো আমাদের যায় আসে না। আমরা কি সমাজ বিরোধী নাকি?